সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এই উদ্যোগটা হচ্ছে তোমাদের সময়টা যেন কাজে লাগে। তো সে আলোকে শুরু করি। প্রথমে এরকম একটি ছবি আমি যদি দেখাই, এটা কিসের ছবি বলে মনে হয়? কেউ দু একজন বলো দেখি। এরকম ছবি দেখলে চারিদিকে তাকিয়ে এটা কিসের ছবি বলবে কি? স্যার ভাইরাস। 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 আচ্ছা আচ্ছা, কি দেখে ভাবছো ইমরান এটা ভাইরাস? স্যার স্যার নন স্ট্রাকচারাল প্রোটিন NS1। NS1, ও আচ্ছা, তো NS1 শুনেই ডেঙ্গি ডেঙ্গি একটা নাম মনে হয় না? তো জি স্যার। ডেঙ্গি ডেঙ্গি যেহেতু ভাইরাস সেই জন্য ভাইরাস মনে হচ্ছে। আর কি দেখে মনে হয় এটা ভাইরাস? উম, আরএনএ আছে স্যার। আরএনএ। আর এনে কি অন্য অর্গানিজমে থাকে না? উত্তর তো ওইভাবে খুঁজতে হবে। আরএনএ আছে, হ্যাঁ আরএনএও আছে, অন্য কিছু আছে, প্রোটিনও আছে, সে অন্যান্য অর্গানিজমে তো সবকিছু আছে। তার মধ্যে NS1টা হয়তো বা গুরুত্বপূর্ণ অ্যান্সার। যে ভাইরাসে NS1ই শুনেছি, তুমি জানো আর না জানো যুক্তির কথা বলছি। যে ভাইরাস গুলাতে NS1 শুনেছি, ব্যাকটেরিয়াতে তো অন্য বা ফাঙ্গাস বা অন্য কোনো জায়গায় তো শুনি নাই। সেটা যুক্তি হইতে পারে। কিন্তু RNA, DNA এগুলো তো প্রোটিনের জন্য একটা বিল্ডিং, কি বলে, যে রিকোয়ার্ড মেটেরিয়াল না, কাজেই RNA এমনি এটা ঠিক, আমরা ভাইরাস RNA ভাইরাস বলি, DNA ভাইরাস বলি। তো উত্তর এমনি টেকনিক্যাল কারণে বলি যে যেটা শুধু ভাইরাসে থাকে অন্য কোনোখানে থাকে না, এটাই হবে অ্যান্সার। তবে ভালো যে তোমরা ঠিকই ধরেছো, এটা একটা ভাইরাসেরই ছবি। নো কনফিউশন। আচ্ছা, এখন যে কমন ভাইরাস এবং যে ভাইরাসটা দেখেছো ওটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইমরান শুনছো কি? আমার কোনো অসুবিধা হলো? হ্যালো, জি স্যার। শুনছো? হ্যাঁ, জি স্যার শুনতে পাচ্ছি। দেখো, আমি একবারে কমন ইস্যু এবং ঘটনাচক্র এই সপ্তাহে মনে হয় কম বেশি সবাই এই যন্ত্রণায় আক্রান্ত। দেখো তো স্লাইডে আশেপাশে পড়া যায় ইমরান, ফিভার, ইয়েস স্যার। বডি এক, হেডেক, জি স্যার। ফিভার, সোর বডি থ্রোট, এক, কাফ, হেডেক, সোর কলিজা। থ্রোট, কফ করে। তাই না? মনে হয় যেন আজকে যারা তোমরা জয়েন করছো এদের অনেকেরই আছে, আমরাও নিজেরা ঠান্ডা ঠান্ডায় ভোগ করছি। তো জি স্যার। কলিজা মানে নাক দিয়ে পানি যাওয়া আর কি, হ্যাঁ। রাইনোরিয়া, আপার রেসপিরেটরি সিমটম, এগুলো হলো করিজা। এটা হলো লোকাল নাম, কেউ কেউ বলে যে করিজা। এখন আসো, যে এই যে ফিভার থাকা মানে কি? কমনলি ইনফেকশন, তাই না? ইনফ্ল্যামেটরি প্রসেস। ইনফ্লামেশন, আবারও স্পেসিফিক্যালি বললে ইনফেকশন। এবং যদি অ্যাকিউট ফিভার হয়, মোর লাইকলি দিস ইজ ইনফেকশন, মোর লাইকলি যদি অ্যাকিউট হয়। তো এখন বডি এক থাকা এটাকে ইন্ডিকেট করে, এটাকে ব্যাকটেরিয়াল ডিজিজ ইন্ডিকেট করে না ভাইরাস ইন্ডিকেট করে? যদি তুলনামূলকভাবে বলতে চাই, ভাইরাস। ভাইরাল ভাইরাল স্যার। বেশিরভাগ ভাইরাস ইন্ডিকেট করে। ভাইরাস। হেডেক থাকাটা কি ভাইরাল ডিজিজ না ব্যাকটেরিয়াল ফাঙ্গাল, কোন ধরনের ডিজিজ? জটিল প্রশ্নই হয়ে গেল। ভাইরাসও তো হেডেক থাকা খুবই স্বাভাবিক, কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজেও হেডেক থাকে, জ্বর হলেই হেডেক হয়, এটাও ঠিক। কাজে হেডেক দিয়ে ভাইরাস না ব্যাকটেরিয়া বলা একটু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সারা শরীরে ব্যথা, এটা ভাইরাসেরই সম্ভাবনা বেশি। এগুলো বারবার আলোচনা হয়েছে না? সোর থ্রোট দিয়ে কি বোঝায় বলতো এই রোগের ক্ষেত্রে, যেই রোগ নিয়ে আমরা কথা বলছি? অথবা একসাথে যদি বলি সোর থ্রোট, করাইজা, কাফ, থাকতেও পারে নাও পারে, দেখো না প্লাস মাইনাস, এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা জ্বরের লোকেশন বুঝি না? কেউ কথা বলো একজনে, জ্বরের লোকেশন বুঝি কিনা? লোকেশন মানে ফোকাস। তাহলে কোন ফোকাস? রেসপিরেটরি। কোন ফোকাস?
কোন ফোকাস মানে বুঝতে পারছো না? ঠিকানা, জ্বর কোথায় হলো, কোন জায়গায় এফেক্টেড হলো আর কি। জি স্যার, রেসপিরেটরি ট্র্যাক্টে। রেসপিরেটরি ট্র্যাক্ট। আবার তিনোটার সাথে আবার মনোযোগ দিয়ে বলো, এটাকে আপার রেসপিরেটরি না লোয়ার রেসপিরেটরি? আপার রেসপিরেটরি। আবার রেসপিরেটরি। আপার, লোয়ারের কোনো ফিচার নাই? কফ আছে স্যার, কফ। কাফ তো লোয়ারও হতে পারে, বরং মোর লাইকলি লোয়ার হয়। আপারও কিছু কিছু কাফ হয়, কিন্তু লোয়ারে কাফ হওয়াটা অ্যাবসলিউট। জি স্যার। তাহলে আমাদের সামারি যদি লোকালাইজেশন বলি, আপার এন্ড লোয়ার বোথ রেসপিরেটরি ট্র্যাক্ট, তাহলে উত্তর হয়ে যায় না? দু একজন একটু কথা বলিও আর কি, তাহলে আমি বুঝবো। আমি স্ক্রিনে তো তোমাদের চেহারা তো আর দেখতে পাচ্ছি না, ক্লাসে নাই। আপার এন্ড লোয়ার দুটাই ট্র্যাক্ট এফেক্টেড হয়েছে। এটা দিয়ে আবার কি ইন্ডিকেট করে, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল ডিজিজ? যদি এভাবেও ভাবি এখান থেকে। ভাইরাল স্যার, হয়তো চান্স বেশি। ইয়েস, ভাইরাল ভাইরাল। ডিজিজ। ভাইরাল ডিজিজই ওয়াইড স্প্রেড হয়, বেশি এরিয়া এফেক্টেড করে। কাজেই আমরা ফিভার বডি এক দিয়ে যেমন ভাইরাল ডিজিজের কথা ভাবছি, আবার এরিয়া অফ এফেক্ট, লোকালাইজেশন, এটা এটা থেকেও কিন্তু ভাইরাস না ব্যাকটেরিয়া আলাদা করা অনেক সময় হেল্পফুল হয়। কারণ ব্যাকটেরিয়াল ডিজিজগুলো লোকালাইজড হয় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কথাটা বলছি। এই জন্য ফ্লু লাইক ইলনেসের ফিচার এই রকম। এর সাথে যদি ম্যালেজ বলি, হ্যাঁ, শরীর ম্যাজম্যাজ করা, খারাপ লাগা, এটাও যুক্ত হতে পারে। কিন্তু ইন জেনারেলি সবকিছু থাকাটাই হচ্ছে ভাইরাল ইলনেস। আচ্ছা, এবার আসো, এইরকম ফ্লু লাইক ইলনেস যখন হয়, আবার এমনও তো হইতে পারে, এখন হচ্ছেও বটে, এই যে শীতকাল চলে আসছে, ঠান্ডা ঠান্ডা, নাক দিয়া পানি যাওয়া, গলার ব্যথা অনেকের আছে না? ইয়েস স্যার। আমি যদি একটু জিজ্ঞেস করি তোমাদেরকে, সবাইকে, কার এই ঠান্ডা ঠান্ডা এফেক্টেড হয়েছে, একজন একটু কথা বলো দিক, যে কোনো একজন। আমি আমারটা বলতে পারি, আমি তো এরকম ঠান্ডা এফেক্টেড গত দিন ধরে। আর বাকিরা বলো দিক। জি স্যার। তুমি? আসসালামু আলাইকুম। জি স্যার, অবস্থা খারাপ। আচ্ছা, বেশি বলিও না, দুইজন থাকো, বেশি বললে গন গন করবে, একজনই থাকো একটু কষ্ট করে। আনিকাই মনে হচ্ছে। তো তোমার জি জানার জন্য, হ্যাঁ, তুমি অন্যভাবে নিও না, মানে তোমার বিষয়টা আলাপ করি। তোমাকে জ্বর আছে, আনিকা? জি স্যার, হালকা। হালকা। বডি এক আছে, মানে সারা শরীরে ব্যথা জি স্যার। আছে? হেডেক আছে? না স্যার, হেডেক নাই। হেডেক নাই। সোর থ্রোট, কাফ, করাইজা, তিনোটা আছে? জি স্যার, আচ্ছা কোরাইজা ছিল গতকাল পর্যন্ত, আজকে আবার নাই। আচ্ছা, তাহলে গলা এই ব্যথা। সব কিছু থাকলে এটা ভাইরাল হওয়ার চান্স বেশি। তার মানে ভাইরাস হলে গুরুত্বপূর্ণ অন্য কারণে যে এই রোগটা ছড়াবে আশেপাশে এনভায়রনমেন্টে একটা, আর নিজে তো ভাইরাস ডিজিজ, এটা কমন, হয়তো ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, আরেকজন কেউ জ্বরে আক্রান্ত নয় এরকম কেউ বলবে? সোর থ্রোট, কাফ কিংবা করাইজা আছে, অন্য ফিচার গুলা নাই, বডি জি এক নাই? স্যার। আজমিরা, তুমি, তোমার কি কি অসুবিধা? স্যার, কাফ, কোরাইজা, সোর থ্রোট। সোর থ্রোট, হেডেক, বডি এক, ফিভার আছে? না স্যার। নাই। তাহলে দেখো, আজকে আমাদের দুজনেরই এক ধরনের রোগ বলে মনে হচ্ছে, কিন্তু আসলে এক রোগ না। সবাই আমরা এটাকে অভ্যস্ত কি, কি হয়েছে, ফ্লু হয়েছে, গলার ব্যথা হলে ফ্লু হয়েছে, এরকম মনে হয়। একটু পরে আমি আরো তোমাদের একটু পরিষ্কার করে বোঝাবো। দেখো, এই আগে ফ্লুটা সম্পর্কে জানি যে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ভাইরাস, সিজনাল। আর ওই যে ভেরিয়েশন ইন দা হিমোগ্লুটিনিন, নিওরামিনিডেজ, ওই যে স্ট্রাকচারটা দেখেছো না, ওখানকার প্রোটিনের চেঞ্জ আর কি, তাই না? ভেরিয়েবল ইন্টেন্সিটি ইচ ইয়ার, প্রতি বছর বছর তারা নতুন সাজগুজ করে তারপরে আসে। এই যে ঘটনাগুলা ঘটে, অল্প চেঞ্জ হয় হিমঅ্যাগ্লুটিনিন, এটাকে বলে জেনেটিক ড্রিফট। আর যখন হিমঅ্যাগ্লুটিনিন অর নিউরামিনিডেজ অ্যান্টিজেনের চেঞ্জ হয়, এটাকে বলে জেনেটিক শিফট। লেখার জন্য মনে রাখতে পারো সারা জীবন, আমরাও মনে রাখি, জেনেটিক ড্রিফট, জেনেটিক শিফট। এই জেনেটিক ড্রিফট এবং জেনেটিক শিফট হয় বলে প্রতি বছর বছর নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আবিষ্কার, মানে আবির্ভাব ঘটে। আন্ডারস্টুড? দোজ আর from outside of Bangladesh possibly understood my language also. ইয়েস স্যার। So, এখন
নমেনক্লেচার অফ ইনফ্লুয়েঞ্জার দেখো, H1N1, H3N2, এরকম এরকম করে বিভিন্ন রকমের নামকরণ করা হয়েছে ওই প্রোটিনের ডিফারেন্সের কারণে। তো দেখো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ডিজিজ প্রতি বছর হয়, তোমার গত বছর হয়েছে। আমরা তো জানি যে ভাইরাল ডিজিজ হলে একটা প্রোটেকশন হয়, অ্যান্টিবডি হয়, তারপরে ভালো হয়ে যায়, এরকম না? কিন্তু এই ভাইরাস কেন বারবার হয়? কারণ তার নিজস্ব স্ট্রাকচার সে চেঞ্জ করে ফেলতে পারে এই জেনেটিক ড্রিফট এবং জেনেটিক শিফটের মাধ্যমে। এই কারণে বছরে নতুন নতুন ভাইরাস আসে বলেই এই ভাইরাসে সবাই এফেক্টেড হয়। এই জন্য আজকাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের প্রসঙ্গ আসছে। এই আলোচনাটা খুবই দরকারি। এবং কেউ কেউ মনে হয় দেখেও থাকবে, আমি একটা কমন পোস্টও এক জায়গায় পেয়ে দিয়েছি, কেউ কেউ দেখেছেও বটে। এই যে ভ্যাকসিন, হ্যাঁ, নকল হচ্ছে, এটা দেখাবো আজকে আবারও। প্রেজেন্টেশন গুলো দেখো, এই যে 1 and 3 days, আজকে কন্টাক্টে আসলে কালকেই জ্বর হয়ে যাচ্ছে। আর তোমরা খুবই ভালনারেবল, যেহেতু রুগী আসেন কাশি দেন, আমরা একটু মাস্ক পরি, এরপরও তো প্রোটেকশন হয় না, ফাঁক দিয়ে নাক দিয়ে ঢুকে গেল ভাইরাস। কাজে আমাদের অ্যালার্ট হওয়া দরকার। ওই ক্লিনিক্যাল ফিচার যা বলেছি এইগুলাই। তো ইনফ্লুয়েঞ্জা আপাতত তো ভয়ঙ্কর না, কিন্তু যিনি প্রেগনেন্ট লেডি, যিনি ডায়াবেটিস, যিনি ক্যান্সারের রোগী, যিনি ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় আছেন, তার জন্য কিন্তু এই সেলফ লিমিটিং ডিজিজও খারাপ হয়ে যেতে পারে। ইভেন মায়োসাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, নিউরোলজিক কমপ্লিকেশন, এগুলোও ইনফ্লুয়েঞ্জা থেকে হতে পারে। কিন্তু বেশিরভাগ আমরা হয়তো দেখি নাই, কারণ আমরা হয়তো অত ইমিউনো পেশেন্ট ডিল করি নাই, সেজন্য দেখি নাই। আচ্ছা, তোমরা একটু মাঝে মধ্যে কথা বলি, আমার স্ক্রিন না হলে কাভার হয়ে থাকে। এখন আমরা যদি একজন রোগী জ্বর নিয়ে আসেন, উনি তো দুই একটি কথাই বলে যে আমার জ্বর হয়েছে, নাক দিয়ে পানি যাচ্ছে। তাহলে আমরা আর কি জিজ্ঞেস করবো বলো তো কোনো একজনে? এই সিজনে তো অবশ্যই, এই যে এখন শুরু হয়েছে সবারই, আমার একটু জ্বর জ্বর লাগছে, নাক দিয়ে পানি যাচ্ছে, তুমি আরো কিছু প্রশ্ন করবে না? করবে। একজন বলো তো কি কি প্রশ্ন করা দরকার ওনাকে। জাহিদ বলো, মোহাম্মদ জাহিদ। স্যার স্যার বডি এক বা হেড এক জিজ্ঞেস করবো। ইয়েস, আমি তো বলেছি নাক দিয়ে পানি যায় শুধু, তো বাকিটা জিজ্ঞেস করো, রেসপিরেটরি। স্যার কাফ কাফ কাপ, আছে কিনা হ্যাঁ, জিজ্ঞেস কাপ আছে করবো। কিনা জিজ্ঞেস করবো। চেস্ট পেন কাপ আছে বা কিনা, স্যার নিউমোনিয়া। গলার ব্যথা আছে কিনা। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার যে প্রাইমারি কমন প্রেজেন্টেশন বোঝার জন্য। আবার একটু আগে দেখালাম যে রোগী কমপ্লিকেশন হতে পারে, বললাম না? এ মাইক অন রাখো জাহিদ, তুমি অফ করেছো কেন? অন জি রাখতে ভালো, বাকিরাও দু একজনে অন করতে পারে যারা কথা বলতে চাও। তা আমরা আরো তো কিছু জিজ্ঞেস করতে হবে না ইমিউনো কম্প্রোমাইজ বোঝার জন্য? তাহলে এই জাতীয় আর কি জিজ্ঞেস করবো? কেউ অ্যাড করো। ইমিউনো কম্প্রোমাইজ ব্যাকগ্রাউন্ড পেশেন্ট, হ্যাঁ, এটা বোঝার জন্য আর কি প্রশ্ন করবো? এটাই তো ফোকাস হিস্ট্রি হবে, তাই না? ইমরান বলবে, বলো। স্টেরয়েড ইউজ করছে কিনা, স্টেরয়েড ইউজ বা হ্যাঁ, কেমোথেরাপি। মেলাইটেস। স্টেরয়েড নেন কিনা। তাহলে স্টেরয়েড নেন কিনার মধ্যে কিন্তু আরেকটি প্রশ্নের উত্তর মিলে যাবে যে উনি কোন রোগে ভুগছেন। তো জি ডায়াবেটিস স্যার। রোগী, উনি যিনি স্টেরয়েড নেন, আমি কি বুঝে নিচ্ছি উনি ডায়াবেটিসের রোগী? না, উনি অন্য না, কোনো কিছু না স্যার। রোগী, তাই না? অন্য কোনো কানেকটিভ টিস্যু ইমিউনোলজিক ডিজিজের রোগী। তাহলে ইমিউনোলজিক ডিজিজ গুলা ইটসেলফ ইমিউনো কম্প্রোমাইজড। যে অ্যান্টিবডি গুলো থাকে ইমিউনোলজিতে, ওগুলা ব্যাড অ্যান্টিবডি, ওগুলা আমাদের উপকারী অ্যান্টিবডি না। তার মধ্যে আবার আমরা দেই স্টেরয়েড। একটা এক্সাম্পল, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলোই। তাহলে এবার আসো আমাদের হিস্ট্রির মধ্যে, সিমটমের মধ্যে এই কথাগুলো আসবে। আমরা যেমন রেসপিরেটরি বলেছি যে এমনি কাশি হয়, ভাইরাস লাঙেও যায়, ইরিটেশন হয়, কিন্তু দেখা যাবে যে কারো কারো করে নিউমোনিয়া হয়ে গিয়েছে। এরা কারা? ওই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এটাকে বলে ভাইরাল নিউমোনিয়া। তো এটি বোঝার জন্য দেখা যাবে যে ওনার কাফ প্রোডাক্টিভ কাফ হয়ে যেতে পারে। আর নেজাল ডিসচার্জ জেনেছো, বডি এক, ফ্যাটিক, হেডেক, ইভেন জিআই ফিচার, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া। তখন মনে হয়ে যাবে ফুড ইনটলারেন্স,
জিআই ইনফেকশন অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য খুবই আগ্রহ হবে তখন, কিন্তু এগুলো আসলে মূলত ভাইরাল ইলনেস। ফ্লুতে শুধু রেসপিরেটরি না, ফ্লুতে জিআই ট্র্যাক্টও এফেক্টেড হতে পারে। তাহলে এটা একটা অতিরিক্ত মনে হয় শিখলাম আমরা। রেড ফ্ল্যাগ গুলো, এই যে একটু আগে বললাম খারাপ রোগী, এই যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাবছি আমি প্রথম 1 মিনিট 2 মিনিট আলাপ করে, অথচ রোগী খুব খারাপ অবস্থায় আছেন, অলওয়েজ রেড ফ্ল্যাগ। এই রেড ফ্ল্যাগ গুলো সব রোগের ক্ষেত্রে কমন অলমোস্ট। কেমন শর্টনেস অফ ব্রেথ, একিপনিয়া মানে রেসপিরেটরি প্রবলেম আর কি, হ্যাঁ, চেস্ট পেইন, মায়োকার্ডাইটিস যদি এভাবে বলি। তারপর নার্ভাস সিস্টেম, পারসিস্টেন্ট ভমিটিং, ডিহাইড্রেশন, এল্ডারলি ভেরি ইয়াং বাবু এবং দাদা। তারপরে প্রেগনেন্সি, কোমরবিডিটি, ডায়াবেটিস, সিবিডি, সিকেডি, সিওপিডি, যে কোনো ইমিউনো সাপ্রেস কন্ডিশন, যে কোনো কারণে এগুলো, ইভেন ইনফ্লুয়েঞ্জা হলেও আমি অ্যালার্ট হব, একেবারেই ভর্তি করবো এমন না। একটু মনে করো না যে রেড ফ্ল্যাগ মানেই ভর্তি করে ফেলতে হবে ভয় দেখিয়ে। সব রোগীর জন্য এরকম করতে হয় না, কিন্তু ডাক্তার হিসেবে আমাদের অ্যালার্ট থাকতে হবে যে এই রকম রোগী পেয়েছি, এই রোগী কিন্তু যে কোনো সময় একটু খারাপও হতে পারে। রোগীর সাথে জন্য রেগুলার যোগাযোগ রাখি, রোগীকে বুঝিয়ে বলি এই করলে এই করবেন, প্রয়োজনে হসপিটালে ভর্তি হবেন, এই পর্যন্ত বলে রাখতে হবে এই রেড ফ্ল্যাগ গুলো থাকলে, হ্যাঁ। কিন্তু কিছু রেড ফ্ল্যাগ আছে ভর্তি করতেই হবে। ধরো ওনার শ্বাসকষ্ট হচ্ছে, এই রোগী ভর্তি না রাখলে কিন্তু কঠিন হয়ে যেতে পারে। কেমন? তারপরে মনে করো পারসিস্টেন্ট ভমিটিং, ডিহাইড্রেশন, উনি খেতেই পারেন না। তো ভাইরাস রোগ হয়েছে তো কি হয়েছে, উনি খেতেই পারেন না। তো খেতে না পারলে তো নিউট্রিশনাল প্রবলেম হয়ে অ্যাকিউট সিচুয়েশনে চলে যাবেন, ডিহাইড্রেশন হবে, ফলে এই রোগে ভর্তি করা লাগতে পারে। তো এই কথাগুলা যে কোনো সিমটমের সাথে কিন্তু সম্পর্কিত, মনে রেখো। এটা শুধু ইনফ্লুয়েঞ্জার জন্য বলা হচ্ছে না, বেশিরভাগ তথ্য যে কোনো রোগের এগুলাই রেড ফ্ল্যাগ। তো রেড ফ্ল্যাগ মনে রাখা সহজ, কিন্তু কম বেশি একই রকম। আচ্ছা, এরপরে এক্সপোজার হিস্ট্রি। যেহেতু আমি ইনফ্লুয়েঞ্জা ভাবছি, আমার তো ডায়াগনোসিস আর কনফিডেন্ট হতে হবে। তো এক্সপোজার গুলা, জ্বরের রোগীর যা এক্সপোজার, সিক কন্ট্যাক্ট, সিক কন্ট্যাক্ট এট হোম অর ওয়ার্ক, তাহলে যেখানে কাজ করেন সেখানে অন্যদেরও এরকম সিমটম হয়েছে কি না। রিসেন্ট ট্রাভেল, সিজনাল প্যাটার্ন, এক্সপোজার মানে এই সিজনে এখন, তাই না, দোলা বালি বাতাস, ভাইরাস ঘুরঘুর করবে, ইনফ্লুয়েঞ্জা সিজন। অক্টোবর নভেম্বর এগুলা কিন্তু মোটামুটি ইনফ্লুয়েঞ্জার সিজন, হ্যাঁ। এই টাইমটা প্রায় শেষের দিকে হয়ে যায় সিজনে, শুরু হয় আরো আগে, একটু পরে বলছি। বিশেষ করে আমাদের দেশে যে শীতকালের শুরু টুরু যখন হয় তখন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ে। আর যদি ডেঙ্গি হয়ে থাকে তাহলে এই সময়ে বাজারে বাজারে মানে এলাকায় ডেঙ্গি রোগীর আছে কি নাই। আউটব্রেক মানে এপিডেমিক্স আর কি, এপিডেমিক্স। কোভিড এক্সপোজার, গত 4-5 বছর আগে নিশ্চয় তোমাদের মনে আছে যে এই সময়ে আমাদের এলাকাতে, দেশেতে, সারা দুনিয়াতে কোভিড ছিল। এটা হলো এক্সপোজার হিস্ট্রি, যে আমি এক্সপোজড কিনা। তাহলে আমি যদি জানি যে এলাকায় একটা রোগ ঘুরছে ভাইরাসের, এখন যে সিমটম গুলা ওই রোগের কারণেই হচ্ছে বলেই মনে হবে, এক্সপোজার। আর কোমরবিডিটি, আবারও ঘুরে ফিরে সেই সিমটমের সাথে কোমরবিডিটি, এখানেই রেড ফ্ল্যাগ বেশি জড়িত। তাহলে সেই কোমরবিডিটিও কমন, খারাপ রোগ যেগুলা ইনফ্লুয়েঞ্জার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে অথবা ইনফ্লুয়েঞ্জা কমপ্লিকেশন তৈরি করতে পারে, এগুলা সেগুলাই ডায়াবেটিস, সিকেডি, হার্ট ডিজিজ, ইভেন ওবেসিটি। এটাও একটা খারাপ দিক, দেখো এটা কোনো রোগের, বড়সড় অর্গানের রোগের নাম না, অথচ বলা হলো ওবেসিটি। তাহলে ইনফ্লুয়েঞ্জা হলো, আর ওবেস পার্সন উনি কিন্তু সাফার করবেন, কষ্ট পাবেন। আচ্ছা, এরপরে ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা যেহেতু ক্লিনিশিয়ান হচ্ছি, ডাক্তার হচ্ছি, এজন্য এই তথ্যগুলো বলার চেষ্টা করছি। ভাইটাল সাইন সবাই জানো, ইনক্লুডিং এসপিও2। এই রোগীর জন্য এসপিও2 বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ ওনার যেহেতু রেসপিরেটরি সিমটমই থাকবে। ওই বাকিগুলো এক ধরনের রেসপিরেটরি সিমটম সাইন গুলো দেখি, চেস্ট পেইন, প্লোরাইটিক পেইন, তাই না। আবার যখন ভাইরাল ডিজিজ ভাবছি, অতিরিক্ত ডিডি হিসাবেও তো আমাদের ভাবতে হয়, সেই ক্ষেত্রে ডেঙ্গি, চিকুনগুনিয়া। অর্থাৎ আমি এখন যে স্লাইড গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাইরাল ইলনেসের, যে কোনো ভাইরাল ইলনেস সাসপেক্টেড আমি করছি, সেজন্যই আমি এই জিনিসগুলো দেখার চেষ্টা করছি।
আর ইনফ্লুয়েঞ্জা হলে তো তোমার মেইনলি রেসপিরেটরি সিমটম গুলাই হয়, কেমন এগুলাকে বলে রেসপিরেটরি ভাইরাস। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বিভিন্ন ভাইরাসের নাম যেগুলো আমরা বলেছি এগুলো সবটাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আবার ভাইরাল ডিজিজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ব্যাকটেরিয়াল ডিজিজও হতে পারে, যেমন কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, আমরা ভাইরাস পাশাপাশি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও ভাবতে পারি, এটাও একটা ডিফারেন্সিয়াল হতে পারে। তাহলে কমন ভাইরাল কজ, এই যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা, কোভিড, অ্যাডেনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাস, চিকুনগুনিয়া, ডেঙ্গি, এগুলাই তো কমন। এ পর্যন্ত আমাদের দেশেও যা যা দেখছি সবাই এই রোগী, তাই না? তার মধ্যে ডেঙ্গি রোগটা তো অবশ্যই তুলনামূলকভাবে খারাপ রোগ। ফিভার, হেডেক, বোন পেইন, ইউজুয়ালি নো কাফ। দেখো, ইউজুয়ালি নো কাফ, তাহলে এটাকে আলাদা করে না? আমরা রোগী আসলে যদি বলে আপনার কাশি আছে, কাশি নাই, তাহলে যারা দুই একজন কথা বলেছো কম বেশি সবারই তো কাশি আছে। যে কাশি থাকা মানে এটা ডেঙ্গি না হওয়ার সম্ভাবনাই বেশি। আর বাকিগুলা দেখো ব্যাকটেরিয়াল ডিজিজ, স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, নিউমোনিয়া, সাইনোসাইটিস, এখানে ব্যাকটেরিয়া। তো ক্লু গুলো দেখো কিভাবে আলাদা করছি। কাফ প্রমিনেন্ট, কাফ প্রমিনেন্ট, মূলত এটা ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা, প্রমিনেন্ট কাফ। আচ্ছা, এটা ব্যাকটেরিয়াতে অবশ্য কিছু কিছু কাফ উইথ প্রোডাকশন হবে আর কি, কিন্তু ইউজুয়ালি ড্রাই কাফ যখন হয় এগুলো ভাইরাল কারণে ঘটে, কোভিড এর জন্য হয়। আর মায়ালজিয়া যদি থাকে, ডেঙ্গি, চিকনগুনিয়া ভাইরাস তোমরা জানো। আর চিকনগুনিয়াতে অতিরিক্ত কি থাকে কেউ বলতে পারবা? মনে আছে কিনা? মায়ালজিয়া তো আছে, তো মায়ালজিয়া থাকলে তো ডেঙ্গি, চিকনগুনিয়াই হবে, র্যাশ সহ। কিন্তু চিকনগুনিয়ার আলাদা একটা ফিচার বলো তো, যেটা ডেঙ্গিতে সাধারণত থাকে না, বলতে পারো কি? বলতে পারবে কেউ? Joint pain, ইয়েস, পেইন, রেদার টু সে আর্থ্রাইটিস। শুধু পেইন না, সোয়েলিং এন্ড আদার্স সব মিলে আর্থ্রাইটিস। আচ্ছা, সিভিয়ার থ্রোট পেইন, নো কাফ, এই দেখো ডেঙ্গি। ডেঙ্গিতেও শর্ট পেইন, মানে সরি, ভুল করছি, এটা ডেঙ্গির সাথে মেলানোর জন্য না, এটা স্ট্রেপ্টোকক্কাসের জন্য। নো কাফ এটি আপাতত শুরুর দিকের ঘটনা। আলটিমেটলি যদি স্ট্রেপ্টোকক্কাস থ্রট হয়, খেয়াল করো, আমরা বলছি না স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আমরা শুধু সোর থ্রোটের রোগী নিয়ে যদি ভাবি, সোর থ্রোট শুধু গলার জন্য হতে পারে, মানে গলার ব্যথা তো সোর থ্রোট, তার সাথে কাশি থাকলো কি থাকলো না, যদি কাশি না থাকে, আমরা যদিও ভাইরাস বলেছি, ভিতরে ভিতরে এটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হতে পারে, কথাটা হচ্ছে এরকম। তবে যদি স্ট্রেপ্টোকক্কাস গলারটা না হয়ে লাং এরটা হয়, তখন তো কাশি থাকবেই। এই হলো পার্থক্য। তাহলে আমরা এখানে ডিডি আলোচনা করতে গিয়ে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটের কথা বলছি, স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া না, যেখানে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটে কাফ থাকে না। আচ্ছা, নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট ক্লু হলো প্লেউরাইটিক চেস্ট পেইন, অথবা লাং ফিল্ডে অস্কালটেট করে একটা জায়গায় শুধু ক্রিপিটেশন, বোথ লাংয়ে না, হোল লাংয়ে না। তাহলে এক জায়গায় ক্রিপিটেশন আর প্লেউরাইটিক চেস্ট পেইন। কেউ একটু মনে করিয়ে দিবে আমাদেরকে প্লেউরাইটিক চেস্ট পেইন বলতে কি বোঝায়? কি বললে আমরা বুঝবো যে ওনার প্লেউরাইটিক চেস্ট পেইন হচ্ছে? একটু বলবে কি? বললেই তো ভালো। এনিওয়ান ওপেন দ্য মাইক। सर एक्सप्रेशन है ड्यूरिंग एक्सप्रेशन सर चेस्ट पेन बेशी हो सर না, এক্সপিরেশন इंस्पिरेशन না, इंस्पिरेशन इंस्पिरेशन ইন্সপিরেশন। सॉरी At the height of inspiration there is a chest pain. এটি কেন গুরুত্বপূর্ণ? এমনি যাদের কাশি হয়, ড্রাই কাফ হোক আর প্রোডাক্টিভ কাফি হোক, এমনি কিন্তু সারা চেস্টে ব্যথা করতেই পারে, কাশতে কাশতে, মাসলে পুল হতে হতে। সেই ব্যথা থেকে আলাদা করতে হবে তো প্লোরাইটিক চেস্ট পেইনকে। প্লোরাইটিক চেস্ট পেইন ইজ নট পারসিস্টেন্ট চেস্ট পেইন, সারাক্ষণ লেগে আছে এমন না। আর যে ব্যথাটা মাসলের জন্য কাশতে কাশতে পরে হয়েছে, মাসল পেইন, টানা পুলিং এর জন্য, সেই ব্যথা তো কম বেশি লেগেই থাকে, সেটা কাশি দিলে আরো বাড়ে।
এটা ঠিক ঠিক প্লোরাইটিক চেস্ট পেইনও কাশি দিলে একটু বাড়তে পারে, কিন্তু এটা ইন্সপিরেশনে বাড়ে, এটি যদি প্রমাণ করা যায় সেটার নাম প্লোরাইটিক চেস্ট পেইন। এন্ড প্লোরাইটিক চেস্ট পেইন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ নিউমোনিয়া কনসলিডেশন। আমার আজকের কথাগুলো প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমি যখন সামারি করলাম রোগী দেখার পরে, দেখো কোল্ড সিমটম, ফ্লু সিমটম, যে আমার ঠান্ডা লেগেছে রোগীরা বলেন, তা ঠান্ডা লাগাটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা না। দেখো তো পার্থক্য কি আছে ডানে বামে, সবটাই পার্থক্য নাকি? শুধু ফিভারের কথা যদি বলি, দেখো তো ফিভারটা ডিফারেন্সিয়েট করো তো, ফ্লুতে ফিভার কিরকম আর কোল্ডের ফিভার কিরকম, বলো কোনো একজন। কোল্ডে লো গ্রেড ফিভার আর ফ্লুতে হাই গ্রেড হাই গ্রেড ফিভার। হেডেক দেখো কোথায় আছে? ফ্লুতে ফ্লুতে। আর কোল্ডে হেডেক আছে? না। সম্ভাবনা কম। যদি সাইনোসাইটিস থাকে আবার অ্যালার্জির কারণে, তখন হেডেক এটা আসতে পারে। তারপর দেখো রানি নোজ আছে কোল্ডে। ফ্লু সিমটমে রানি নোজ ওই যে শুরু স্লাইডে ছিল প্লাস মাইনাস থাকতে পারে, নাও পারে। কাজে এই ফিচার গুলা, হেডেক বেশি বেশি হেডেক, এটা ফ্লু এর ফিচার, এটা কোল্ড এর ফিচার না। কাজেই এই যে সবারই এখন ঠান্ডা লেগেছে, সবাইকে ফ্লু বলার দরকার নাই, এবং সবাই দূরে বসা রোগ ছড়াবে বলারও দরকার নাই। এখন নিজেরটা নিজে বুঝতে পারো। আশা করি এই ছবি দিয়ে তোমরা আলাদা করতে পারবে কোনটা ফ্লু কোনটা কোল্ড। বাস। তাহলে যে কথাটা শুরুতে বলেছি সেটাকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, যে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো লিমিটেড সিস্টেমিক, ফাঙ্গাল ডিজিজও লিমিটেড সিস্টেমিক, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমিউনো কম্প্রোমাইজ থাকার সম্ভাবনা থাকে। প্যারাসাইটিকও লিমিটেড, কিন্তু ভাইরাসটা হলে মাল্টি সিস্টেমিক, ওয়াইড স্প্রেড। না বোঝার কোনো কারণ নেই। এখন ইনভেস্টিগেশন হলে জ্বরের রোগীরা সবাই পরীক্ষা টরীক্ষা করাই, কিন্তু আমি যখন ক্লিনিক্যালি বুঝতেই পারবো, আশা করি আজকের ক্লাসের পরে অনেকটাই তোমরা বোঝার সুযোগ পাবে কথাগুলো শোনার পরে, তো আমরা পরীক্ষা নিরীক্ষা করবো না। এটাই ডাক্তারি। কেমন এক্স রে দোকান একটা আছে বলে এক্স রে পাঠাই দিবে এমন হবে না। ওনার যদি ডায়াবেটিস না থাকে, অন্যান্য কোমরবিডিটি না থাকে, ইমিউনো কম্প্রোমাইজ যদি না হয়ে থাকেন, তাহলে তো পরীক্ষার দরকার নাই। ইয়াং তোমাদের মতো স্টুডেন্ট, এই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাকে ঠান্ডার চিকিৎসা তো আছেই, আবার ইভেন ইনফ্লুয়েঞ্জা হলেও, ভাইরাল ইলনেস হলেও পরীক্ষা নিরীক্ষা দরকার নেই। তো যার পরীক্ষা ছাড়াই চিকিৎসা দিচ্ছি, তাহলে সেই রুগীকে আমাদের ফলো আপ করতে হবে আর কি ভালো করে। ওই যে নিচে লেখা দেখো, ডু টেস্ট ইফ, সেখানে এলডারলি, প্রেগনেন্ট, কোমরবিড, আর যদি খুব সিরিয়াস হয়, সিরিয়াসনেস আবিষ্কার করার জন্য হয়তো চেক আপ করা যেতে পারে। 3 থেকে 5 দিনে যদি রোগী ভালো না হয়ে থাকেন, মনে রেখো, প্যারাসিটামল খাচ্ছেন, একটু গরম পানি খেতে বললে, কাশির জন্য একটা সিরাপ দিলে, 3 দিন 4 দিন 5 দিন অপেক্ষা সত্ত্বেও ভালো হচ্ছে না, তখন মনে হবে যে এটা বোধহয় অন্য কোনো রোগ সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে পরীক্ষা। আর পরীক্ষাগুলোর মধ্যে দেখো সাজেস্টেড, সিবিসি তো নাম্বার 1, তোমরা এতদিনে শিখে ফেলেছো। আর তুমি যদি ডেঙ্গি সাসপেক্ট করো, তাহলে তো NS1 এই 5 দিনের মধ্যেই করতে হবে। কোভিড হলে কোভিড, তো সব রোগীর কি আমরা সব করব? করব না তো, আমরা তো একটা ক্লিনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব। হ্যাঁ, নিউমোনিয়ার মতো যদি ফিচার হয়, শুধু কাফ ডাজন্ট মিন নিউমোনিয়া। নিউমোনিয়া হলে প্রোডাক্টিভ কাফ, ফিভার তো আছে, ওদিকে চেস্ট পেইন, প্লোরাইটিক চেস্ট পেইন, তাই না? ক্লিনিক্যাল এক্সামিনেশনে পারকাশন নোট, ডাল, অস্কালটেশনে কি পাবো? কনসলিডেশন, কনসলিডেশনের ফিচার, অস্কালটেশনে পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এগুলা পেলে না হয় একটা এক্সরে করার জন্য প্ল্যান করতে পারি। ইভেন এক্সরে করা লাগে না, যদি আমি কনসলিডেশন বুঝে ফেলতে পারি ক্লিনিশিয়ান হিসাবে, সেটা আমি অ্যান্টিবায়োটিক দিব না অ্যান্টিভাইরাল দিব, সেই ডিসিশন পরে হতে পারে। আর সিআরপি যদি তোমার বেশি থাকে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ভাইরাস দুটাতেই সিআরপি বেশি থাকতে পারে আসলে। কেমন, তবে ব্যাকটেরিয়াল ডিজিজ সিআরপি বেশি বাড়বে এটাই খুব সম্ভাবনা। এমনি ইনফ্লামেশন হলে সিআরপি বাড়ে। তো
তো কমনলি যদি সিম্পল টেস্টের কথা আসে সিবিসি হবে, সাথে একটু সিআরপি অ্যাড করে দেওয়া যেতে পারে। হ্যাঁ। আর ব্যাকটেরিয়া না ভাইরাসকে আলাদা করার জন্য তোমরা কেউ কেউ হয়তো একদিন পয়েন্ট অফ কেয়ার টেস্ট আলোচনা করা হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল সিআরপি অথবা পিসিটি, প্রো ক্যালসিটোনিন। এটা বাংলাদেশে সবখানে এখনো অ্যাভেলেবল হয়নি, একটু দামও বেশি নিবে, এজন্য আমরা আলাপে বেশি যেতে চাই না। তবে ব্যাকটেরিয়াল না ভাইরাস এটা যদি আলাদা করতে হয়, আমি একটু তাহলে স্লাইডটাকে একটু ভিন্নভাবে আলাদা করি। এটাকে আমি, যদিও সিআরপি তে সস্তা, আমরা বলছি পিসিটি। পিসিটি, পিসিটি মানে কি, কি বলেছি, কেউ ধরতে পেরেছো কথাটা? প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটন। এটা যদি ভাইরাস না ব্যাকটেরিয়া আলাদা করতে চাও তখন হয়তো হেল্পফুল বেশি হবে, সিআরপি চাইতে বেশি হবে। সিআরপি কারণ দুই দিকেই বাড়ে, কিন্তু বাড়ার গ্রেড বেশি আর কি, ব্যাকটেরিয়াতে অনেক বেশি বাড়ে, যেহেতু ব্যাকটেরিয়াটা পারসিস্টেন্ট থাকে ডিজিজের সাথে। আর আলো আরো বেশি আলাদা করতে সহজ হবে যদি পিসিডি করা হয়, প্রো ক্যালসিটন। এখন ওই যে ক্লিনিক্যাল ফিচার দিয়ে তো ফ্লু ডায়াগনোসিস হয়, তো কোনো কারণে আমার ডায়াগনোসিস টেস্ট করে বের করতে হবে, সেটি হচ্ছে স্ট্রিপ দিয়ে, স্ট্রিপ দিয়ে করা। কেমন ওই যে প্রেগন্যান্সি টেস্ট করে, ম্যালেরিয়া টেস্ট করে, এরকম স্ট্রিপ দিয়ে ইনফ্লুয়েঞ্জারও টেস্ট করা যায় আর কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা করি না, কিন্তু কোনো কোনো ক্লিনিক্যাল সিচুয়েশন এমন ঘটতে পারে, এটাও টেস্ট করে বের করা লাগতে পারে। সেটা কমপ্লিকেটেড কেস হবে, তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়, শুধু তথ্যটা দিয়ে দেওয়া। এখন আসো ম্যানেজমেন্ট গুলো কি হবে ভাইরাল ইলনেস। জিপি লেভেল বলা মানে আসলে প্রাইমারি লেভেল, আমরা সবাই প্রাইমারি লেভেলের ডাক্তার। প্রথম যখন আমি রোগী দেখি, তোমরা হলো তাই করবে, তোমাদের উস্তাদেরাও তাই করবেন, এটাই স্বাভাবিক। প্রথম কাজগুলো, তাহলে রেস্ট, স্লিপ, একটু ওয়ার্ম ফ্লুইড হ্যাঁ খাবেন, গলগলা করবেন, প্যারাসিটামল নেবেন, হাইড্রেশন যেন উনি মেনটেন করেন। হ্যাঁ। আবার কিডনি ডিজিজ, হার্ট ফেলিওর থাকলে বেশি পানি খেতে নিষেধ করতে হবে। নিষেধ মানে অতিরিক্ত খাবেন না, আবার বেশি কমও খাবেন না। যাদের সিকেডি থাকে, হার্ট ফেলিওর থাকে, তাদেরকে 1 থেকে 1.5 লিটার বলা হয় আর কি, সাধারণত 1 থেকে 1.5 লিটার। আর এখানে দেখানো হচ্ছে 2.5 থেকে 3 লিটার জ্বরের অবস্থায়, যেহেতু ফ্লুইড লস হয়, ঘাম হয় না, সেই কারণ। তাহলে এই যে জেনারেল মেজারটাই হচ্ছে এই ফ্লু লাইক ইলনেস এর মূল। আচ্ছা, এরপরে আরো যে সিমটম গুলো আছে জেনারেল ম্যানেজমেন্টের পর, মনে করো রানি নোজ, অ্যান্টিহিস্টামিন, তাই না, সোর থ্রোট, গার্গেল একটু আগে বলা হলো, কাশির জন্য একটু কাশি সিরাপ। অনেক সময় তুমি যদি কনফিডেন্ট থাকো কাশি বন্ধ করার ওষুধ, এটাকে বলে কাফ সাপ্রেসেন্ট, ডেক্সট্রোমেথরফান। আবার যদি প্রোডাক্টিভ হয় তাদেরকে কিন্তু ডেক্সট্রোমেথরফেন না দিয়ে ওই যে স্পুটামটা একটু ফ্রি হওয়ার জন্য, একটু কমফোর্ট করার জন্য এমব্রক্সল। তোমরা মনে হয় জানো কাশির সিরাপের নাম, কেউ বলবে একটা? এমব্রক্সল বলার সাথে সাথেই তো একটা ওষুধের বাজারের নাম বলা উচিত, কেউ বলবে? অ্যামব্রক্স। তুমি খাচ্ছ নাকি রে? এই মেয়ে, এমব্রক্স বললা যে, তুমি কি খাচ্ছ? খাচ্ছ না? আমার আম্মু খাচ্ছে স্যার। আম্মু খাচ্ছে, দেখছো বাড়িতে বাড়িতে এখন ওই সিরাপ গুলো ঘুরছে কাশির জন্য। তো মনে রাখতে হবে প্রোডাক্টিভ হলে এগুলা, হ্যাঁ, প্রোডাক্টিভ হলে এক ধরনের সিরাপ, আর প্রোডাক্টিভ না হলে ওই যে ড্রাই কাফের জন্য ভিন্ন সিরাপ। সিরাপই মূলত পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ট্যাবলেটও পাওয়া যায়। বডি এক থাকলে প্যারাসিটামল, এনএসএইডও দেওয়া যেতে পারে, বিশেষ করে আইবুপ্রোফেন, এটা সারা দুনিয়াতেও দোকানে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে মূলত চিকিৎসা কিন্তু। হ্যাঁ, এখন অ্যান্টিভাইরাল দিবে কি দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে দিব না আমরা আসলে, এবং লাগেও না। কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে, সেই আলোচনাটাই করা হয়েছে। অসেলটামিভির একটা পুরোনো নাম, ডাক নাম হলো ট্যামিফ্লু। দেখো ইন্টারেস্টিং হলো 48 ঘন্টার মধ্যেই এই ওষুধগুলা দিলে কিছুটা উপকার হয়। এখন 48 ঘন্টার মধ্যে প্রথম দর্শনে তোমাকে তো কনফিডেন্ট হতে হবে এটা ভাইরাল ডিজিজ, এবং নিচের কোনো কমপ্লিকেশন আছে না না এগুলো দেখতে হবে। যদি দেখো যে কমপ্লিকেশন আছে, তখন হয়তো অসেলটামিভির দেওয়া যেতে পারে। এবং কাদেরকে দেওয়া যেতে পারে, সেই যে বললাম
ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা, সিকেডি, সিভিয়ার ডিজিজ, এল্ডারলি, প্রেগনেন্ট, তাদেরকে অ্যান্টিভাইরাল দেওয়া, কিন্তু বেশিরভাগ রোগীর এগুলা থাকে না, সেজন্য দেওয়া হয় না। ডোজটা মনে রাখতে পারো 75 মিলিগ্রাম টোয়াইস ডেইলি, এবং এটা 5 দিনের জন্যই দিতে হয় বা দেওয়া যায়। কোভিড এর সময় তোমরা হয়তো মনে রাখতে পেরেছো কিনা, প্রায় হসপিটালাইজ পেশেন্টকে অ্যান্টিভাইরাল দেওয়া হয়েছে। কেমন, কোভিড তো খারাপ সিরিয়াস ছিল সেজন্য। তাহলে সিভিয়ার ডিজিজ একটা অ্যান্টিভাইরাল দেওয়ার গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিউরামিনিডেজ ইনহিবিটর, এই যে ওষুধের নাম, ওটা মেকানিজম আর কি, ভিতরে 5 দিনের অসেলটামিভির, আর যাদের ইনহেল করা লাগে আরেকটা হলো জানামেভির। যাক, ওষুধের নামটা শুধু মনে রাখার জন্য, এত বিস্তারিত পড়ো না। এরা can reduce the severity of the symptoms if started within 48 hours। খেয়াল করো, তাহলে 48 ঘন্টার মধ্যে দিতে পারলে, ক্লিনিশিয়ান যদি কনফিডেন্ট হন এটা ভাইরাল ডিজিজ, তাহলে উপকারটা বেশি হবে। কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে নিতে 3 দিন 4 দিন পার হয়ে গিয়েছো, ডায়াবেটিসের টেস্ট করে দেখছো 3 দিন লাগছে রিপোর্ট আসতে কোনো কারণে, বা রোগী তোমার কাছে তৃতীয় দিন আসলেন, রিপোর্ট পেলা পরে যে ডায়াবেটিস আনকন্ট্রোল, এরকম যদি আরো খারাপ খবর থাকে, তাহলেও অ্যান্টিভাইরাল 48 ঘন্টার পরেও দিয়ে দেওয়া লাগবে। কিছুটা উপকার তো অবশ্যই হবে। তাহলে দেখো, এই যে ভাইরাসের জন্য ওষুধের কথা বলা হলো, এগুলা বুঝে শুনে না দিলে, বেশি বেশি অপ্রয়োজনীয় ভাবে দিলেও রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, এবং হয়েছেও বটে। টামিফ্লু বিভিন্ন জায়গায় রেজিস্ট্যান্স হয়েছে বলে আমি শুনেছি। কেমন? তা আমরা তো বেসিক জানি, বেসিক কথা, ইনফেকশাস ডিজিজ ট্রিট করার জন্য আমাদেরকে কালচার সেন্সিটিভিটি করা লাগে, করি, এগুলাতে করি না। কারণ ভাইরাল অ্যান্টিভাইরাল আমরা বেশি ব্যবহার করি না। রেজিস্ট্যান্স হয়েছে এটা প্রমাণ করারও কোনো দরকার অনেকের কাছে মনে হয় না। এই যে কালচার সেন্সিটিভিটি বললেই আমরা ব্যাকটেরিয়াকেই মূলত বুঝি, কিন্তু ভাইরাসেও সেন্সিটিভিটির একটা বিষয় থাকে, এটা ঠিক। তো রোগী যদি ভালো না হয়ে থাকেন, তখন হয়তো বা একটা কালচার করা পরে দরকার হয়। আর আমরা কমনলি এরকম ভাইরাসের কালচার, আসলে ভাইরাসের কালচার হয় না, আর্টিফিশিয়ালি হয় না, সেজন্য করা হয় না। আর্টিফিশিয়ালি বলতে কি বললাম বলো তো, কি মেনশন করলাম? একটু হোল্ড করো তো, একটু কয়েক সেকেন্ড। সরি, একটু ইন্টারাপ্টেড হলো। আমরা এই নিউরামিনিডেজ ইনহিবিটর, ওরাল ইনহেলার, এগুলা বললাম। রেজিস্ট্যান্স, আচ্ছা, রেজিস্ট্যান্সের প্রসঙ্গ আসলো। ম্যানেজমেন্ট প্ল্যান, তাহলে চলছে আমাদের আলোচনা। এখন আসো, আমরা তো যা যা করার করলাম, হ্যাঁ, অ্যাভয়েড করার প্রসঙ্গটা কি? আমাদের যে টেন্ডেন্সি অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া যে কোনো রোগীকে, এটা অ্যাভয়েড করা। তো এটা অ্যাভয়েড করতে পারবো কখন? আমরা রোগ সম্পর্কে একটু জানতে পারলে তো অ্যাভয়েড করতে পারবো, তাই না? আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এটা ভাইরাল ডিজিজ। আর আজকে পড়ার সময় মনে আরো একটা শিখলাম, যে এটা কি ফ্লু না কোল্ড। কমন কোল্ড বলতে যা বোঝায় সেটাও তো আলাদা করা লাগবে, নাহলে কমন, তাহলে দেখো আমাদের দুরবস্থার কারণ হচ্ছে, কমন কোল্ডেও অল্প অল্প জ্বর থাকে, লো গ্রেড ফিভার, কেউ জানি তো পার্থক্যটা বুঝতেই পেরেছো। সেখানেও অ্যান্টিবায়োটিক দিচ্ছি। ফ্লু লাইক ইলনেস হলে সেখানেও অ্যান্টিবায়োটিক দিচ্ছি। তাহলে দুইটা ক্ষেত্র গেল যেখানে আমরা অতিরিক্ত অনর্থক অ্যান্টিবায়োটিক দিচ্ছি। কাজেই এটা জেনে শুনেই আমরা অ্যাভয়েড করবো, যে এটা অ্যান্টিবায়োটিক দিব না।
আর স্টেরয়েড দিব না, কারণ স্টেরয়েড ভাইরাসকে রেপ্লিকেশন করতে হেল্প করবে। যে কারণে ডেঙ্গিতে স্টেরয়েড দিব কি দিব না এটা নিয়ে অনেক আলোচনা। যদিও স্টেরয়েড শেষের দিকে, এক সপ্তাহের মাথায় শেষের দিকে দেওয়া যেতে পারে বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে, কিন্তু প্রথম দিকে স্টেরয়েড দেওয়া হয় না। স্টেরয়েড দিলে ভাইরাসের রেপ্লিকেশনের চান্স বেড়ে যায়, মানে ইমিউনিটি কমে যায় বলে স্টেরয়েড দেওয়া উচিত নয়। কেমন? তবে সিওপিডি এক্সাজারবেশন হতে পারে ভাইরাল ডিজিজে। তো সিওপিডি তো লাং ডিজিজ, লাং নিজে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, শ্বাসকষ্ট হয়ে রোগী মারাও যেতে পারেন। সেখান থেকে উদ্ধার করার জন্য হয়তো সিওপিডি এক্সাজারবেশনের সময় স্টেরয়েড দেওয়া যেতে পারে, অথবা অ্যাজমা এক্সাজারবেশনের সময়। কিন্তু এমনিতেই ভাইরাল ডিজিজই হয়েছে, আর কোনো রোগ নাই, তাদেরকে স্টেরয়েড দেওয়া, তাহলে স্টেরয়েড মানে না দেওয়া দরকার, এটাই বলছি। অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দিব না। আর অ্যান্টিবায়োটিক দিব, সেটাও যদি বলি যে ইমিউনো কম্প্রোমাইজড, ডায়াবেটিস, আনকন্ট্রোল, খুবই বয়স্ক, তুমি ভাইরাস ভাবছো ঠিক, আবার ভাবছো যে না এটা তো ব্যাকটেরিয়াল ডিজিজও হতে পারে, এরকম ভাবনা যদি মাথায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু আবার অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হতে পারে। এটা কিছুটা ডাক্তারের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে নির্ভর করে, কিন্তু মূলত স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো, তাই না? আর কি অ্যাভয়েড করা? আননেসেসারি ইনভেস্টিগেশনস। এখন কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি তোমার নলেজের উপর নির্ভর করবে আর কি। একেবারেই ধরো, যেমন মনে করো এখন কিছুদিন ডেঙ্গি এবং চিকনগুনিয়া গেল, সেটা আননেসেসারি বোঝার কিছু ক্লু যদি বলি, বা আমি যেভাবে ভেবেছি আর কি আননেসেসারি। আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোস করেছি ডেঙ্গি অথবা চিকনগুনিয়া। এখন ডেঙ্গি কমপ্লিকেটেড হয়। ডেঙ্গি ডায়াগনোসিসের গুরুত্ব হলো, যে রোগীর ডেঙ্গি ডায়াগনোসিস কনফিডেন্টলি আমরা করতে পারি, টেস্ট পজিটিভ করতে পারি, তার জন্য খুব সিরিয়াসলি আমরা ম্যানেজমেন্ট প্ল্যান করব, ফলো আপ করব। তো ফলো আপ করলে সেই ক্ষেত্রে ধরো সিভিয়ার ডেঙ্গি হলো, তাহলে একটা ম্যানেজমেন্ট নিব, ওনাকে অ্যালার্ট করতে পারবো। চিকনগুনিয়ার এরকম আপাতত নাই, শুধু কষ্টটা হয় সিমটম, কমপ্লিকেশন বলতে এরকম হয় না। সেই সিমটম কি জানো তো তোমরা সবাই? আর্থ্রাইটিস, নড়তে পারেন না, চড়তে পারেন না, এইগুলাই তো। তো এটা এমনি শুনতে বা দেখতে ভয়ঙ্কর হলেও এমন না যে ওনার জয়েন্ট একেবারে ড্যামেজ হয়ে শেষ হয়ে গেল, এমনও ঘটনা ঘটে না। তাহলে এখন যদি বলা হয় ডেঙ্গি ডায়াগনোসিস টেস্ট করা বেশি গুরুত্বপূর্ণ না চিকনগুনিয়া বেশি গুরুত্বপূর্ণ, উত্তর হবে ডেঙ্গি টেস্ট করাটাই গুরুত্বপূর্ণ বেশি। এখন আমাদের ডিফারেন্সিয়ালে যদি শুধু এই দুইটাই থাকে, এই দুইটাই থাকবেই আসলে, যাদের রেসপিরেটরি সিমটম নাই তারা ডেঙ্গি অথবা চিকনগুনিয়া, এটা গত 1-2 মাস, কয়েক মাস সবাই লক্ষ্য করেছি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা ডেঙ্গি টেস্ট করলাম, ডেঙ্গি টেস্ট নেগেটিভ, তার আর্থ্রাইটিস আছেও বটে, তাহলে এটা চিকনগুনিয়ার সম্ভাবনা বেড়ে গেল। তাহলে এই যে সম্ভাবনা বেড়ে গেল এবং তার আর কোনো ডিফারেন্সিয়াল আমার মাথায় নাই, যেহেতু ডেঙ্গি এক্সক্লুড করে ফেলেছি, তাহলে সেই রোগের চিকনগুনিয়া টেস্ট করার তো দরকার নাই। এটা আমার নিজের যুক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ একজন বলো তো, বুঝতে পেরেছো যে এটা আমার এই ব্যাখ্যাটা? কে বলবে যে বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? গুড। তাহলে হলো, না হলে তো এতক্ষণ কষ্ট করে কি বললাম। এইভাবে এইভাবে ডিসিশন মেক করতে হয় প্রত্যেক ডিজিজে, প্রত্যেক ডিজিজে। তাহলে যে টেস্ট করে আমি রোগীকে বেনিফিট দিতে পারবোই না কোনোভাবেই, তাই না, তাহলে সেই টেস্ট করার দরকার নাই। তাহলে সেগুলো হলো ইনভেস্টিগেশনের প্রিন্সিপলস, যে আমি কোনো রোগীর পরীক্ষা করব কি করব না, কিছু মূল নীতির উপরে সিদ্ধান্তটা নেওয়া। ঠিক এই ভাইরাল ডিজিজের ব্যাখ্যা দিলাম তোমাকে, ডেঙ্গি এবং চিকনগুনিয়া, তাই না? সব রোগী কি কি রোগ হয়েছে তো প্রশ্ন করতেও তো চান না। আমরা অনেকটা মনে হয় আকবাড়িও করে ফেলি বলে আমার ধারণা, অথচ দরকার ছিল না, তাই না? টেস্ট করাই লাগে বললে করলে হলো না, টেস্ট করার জন্য। এই জন্য একেবারে ইন্টারন্যাশনাল ইনফরমেশন গুলোতে আননেসেসারি ইনভেস্টিগেশন শব্দটা বলতে চেয়েছে। তো আননেসেসারি ব্যাপারটা তুমি মুখস্থ বলে হবে না, তোমার রোগীর সিচুয়েশনটা বুঝে বুঝে ঠিক করতে হবে কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি। রেড ফ্ল্যাগ আগেও বলেছি, কেমন? তবে যেই রেড ফ্ল্যাগে আর্জেন্ট ইমিডিয়েট রেফার করা লাগবে সেগুলাই দেখানো হয়েছে। এগুলো সব খারাপ খবর। যেমন প্রেগনেন্সি, হাই ফিভার, এলডারলি রেড ফ্ল্যাগ, ওয়ার্সেনিং সিমটম। এখন একজন বয়স্ক মানুষ হলেই যে রেফার করতে হবে এমন না।
যদি দেখা যায় অল্প জ্বর কাশি আর বিশেষ কোনো রোগ নাই, ওষুধ দিয়েছো, 2-3 দিন পর উনি ভালোর দিকে যাচ্ছেন, তাকে রেফার করতে হবে না। কিন্তু ওনার যদি কন্ডিশন খারাপের দিকে যায়, তাহলে রেফার করতে হবে। আর এল্ডারলি ছাড়া ইয়াং পেশেন্ট হতে পারে বয়স, কিন্তু দেখা যায় ওনার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস আনকন্ট্রোল, বয়স কম হওয়া সত্ত্বেও তাকে রেফার করা লাগতে পারে। রেফার মানে সিনিয়র কাউকে পাঠানো। আর বেশি সিরিয়াস হলে তো সরাসরি বলতে হবে হসপিটালে যে ভর্তি হবে। তো মেসেজ হচ্ছে এটাই যে মর্টালিটি ইজ গ্রেটেস্ট ইন দ্য এল্ডারলি, দোজ উইথ মেডিকেল কোমরবিডিটিস অ্যান্ড প্রেগনেন্ট ওমেন অর উইমেন। তাহলে এল্ডারলি একটা মেডিকেল কোমরবিডিটি আছে সেই গ্রুপ, এবং প্রেগনেন্ট লেডি, এদের রোগের কনসিকুয়েন্সটা খারাপ হয়, সেই জন্য অ্যালার্ট থাকা, প্রয়োজনে ভর্তি করা। এখন সেফটি নেটিং কি, পরামর্শ কি দিব? বোঝাতে হবে যে আপনি ভয় পাবেন না, এটা ভাইরাস বলে মনে হয়, 3-5 দিনে আপনি ভালো হয়ে যাবেন। তবে কাশি 1 থেকে 2 সপ্তাহ থাকতে পারে, এটা বলে দিবে। না হলে কি হয়, কি এটা একটা পরীক্ষার টপিক হয়ে গেছে এখন সাউথ এশিয়াতেও, আমি তো জানি যে ভাইরাল ইলনেসের পরে কাশি, এই কাশি নিয়ে রোগী ঘুরতে থাকেন, অ্যান্টিবায়োটিক খান, তাই না? তো এটা আর একটা অ্যান্টিবায়োটিক ইউজের একটা খারাপ জায়গা আর কি। যদি ওনার আর কোনো অসুবিধা না থাকে, বুঝে নিতে হবে উনি ভালোর দিকে যাচ্ছেন। কাশিটা 1 থেকে 2 মাস থেকে 2 সপ্তাহ থেকে গেল, এটা বুঝিয়ে বলা। 2 সপ্তাহ মানে 14 দিন, সেটা 15 দিনও হতে পারে, এটা বুঝিয়ে নিলেই হলো। আবার ওনাকে বলতে হবে আপনি আসবেন এই ওষুধ চিকিৎসায়, আপনি আসবেন যদি আপনার জ্বর 3 দিনের বেশি হয়, শ্বাসকষ্ট হয়, চেস্ট পেইন, নতুন করে কিছু চেস্ট পেইন তৈরি হয়, তাই না? আর ওভারঅল আপনি 7 দিনেও যদি 5 দিনের পরেও একদম ভালোর দিকে না যান, তখনও আসবেন। এই হচ্ছে, এটার নাম হলো সেফটি নেটিং। কেমন কি করলে উনি আবার আসবেন, কোথায় যাবেন। বাকিটা হচ্ছে হ্যান্ড হাইজিন, মাস্ক পরা। এই যে কাশি দিলে মাস্ক পরা, তোমাদের মাঝে মাঝে বলেছে আমার সাথে যারা কাজ করে, কাশি দিচ্ছে মাস্ক পরে নাই, তাই না? মাঝে মাঝে আমি নিজের মাস্কও বাইর করে ড্রয়ার থেকে, স্টোর থেকে দিয়েছি আর কি। এটা করা দরকার, অনেকটাই কমে যায়, হ্যাঁ, রিস্ক অফ ট্রান্সমিশন। যদি ফ্লু মনে করো, মাস্ক পরা তো খুবই দরকার। আর অ্যাভয়েড স্মোকিং তো এমনি বলি সবাইকে, এখানে তো অবশ্যই যেহেতু রেসপিরেটরি সিমটম, স্মোকিং যারা করে তাদের সিমটম খুব বেশিই হবে। আচ্ছা, হ্যান্ড হাইজিন বললো কেন? তুমি তো হাঁচি কাশি না দিচ্ছ, কেউ একটু ব্যাখ্যা দাও তো। হাত পরিষ্কার রাখতে বলা হলো কেন, বলো একজনে। নওশিন বলতে চাচ্ছ, বলো। স্যার মানে হ্যান্ডশেক করলে কন্টাক্টে চলে আসবে, যে হেলদি পারসন তার কন্ট্যাক্টে আসবে তো, হ্যান্ডে হ্যান্ডে আসলো কিভাবে জার্মটা? হ্যান্ডশেক করবে তখন। ঠিক আছে, মনে করো যিনি দিলেন জাম আরেকজনকে, তো ওনার হাতে জাম আসলো কিভাবে? উনি অসুস্থ আর কি। স্নিজিং করবে বা কাফ আটকাতে গেলে ওই হ্যাঁ, আহ, আমরা নাক মুছি না হাতে, জি স্যার। নাক মুছি, চোখ মুছি, হাতে আবার কাশি দেয় হাতের উপরে, এখান থেকে হাতে চলে যায়। এটাই দুনিয়া সবচেয়ে কমন কারণ হয়ে গিয়েছে। এজন্য হ্যান্ড ওয়াশিং ভেরি গুড প্রোটেক্টিভ বিহেভিয়ার। জি কেমন স্যার। হাত পরিষ্কার করা, যাই হোক, আমাদের হাত পরিষ্কার করা শিখিয়েছে ভালো করে কোভিড এর সময়। প্রিভেনশন, ওই যে হ্যান্ড হাইজিন শব্দটাই নাম হয়ে গেছে হ্যান্ড হাইজিন। তাহলে হাঁচি দিলে কোথায় দিব, হাতে না দিয়ে? বলো না, নওশিন বলো, বাকিরা বলো। মেনলি আর টিস্যু ইউজ করা কনুইতে। আর মাস্ক পরা। মাস্ক পরলে তো Elbow, মাস্কে elbow. লেগে যাবে, আর মাস্ক যার নাই সে হঠাৎ করে একটা হাঁচি দিলে কোথায় দিবে? টিস্যু টিস্যু টিস্যু, At the under কনুই, the কনুই দিয়ে বা ইউজ করা। কোনোইতে, হ্যাঁ। এলবো জি স্যার। জয়েন্টের কাছে। এলবো, এলবো, স্নিজ টু এলবো বলে। স্নিজটা হবে এলবোর মধ্যে, হাতে না, তাই না? তারপরে টিস্যু থাকলেও হাতে দিবে না, ওই টিস্যু ভেদ করে ভাইরাস টাইরাস আশেপাশে ছড়িয়ে পড়বে। তো টিস্যু দিয়ে নাক টাক মুছবা, তারপর আবার হাত দিয়ে ফেলতে হবে। জি আর স্যার। হাঁচি দিলে এখন, এখন দেখো তোমার একটা সুন্দর কাপড়, দামি কাপড়, এখানে হাঁচি দিতে চাচ্ছ না, হাতে দিয়ে হাতটারে আবার ধুয়ে ফেললে হয়, সেই জন্য হাতে দিচ্ছি আর কি। এখন ধোয়ার ব্যবস্থা সবসময় নাই তো সবখানে, তো কাপড়ের উপর হাঁচি দিয়ে দিবা, পরের দিন ধুয়ে ফেলবে। আর ভাইরাস তো বেশিক্ষণ থাকবে না, হাঁচি কাপড়ে দিলেও 2 ঘন্টা পরে ওই ভাইরাস এমনি মরে যাবে। কাজেই কাপড়টা নিয়ে ভাবতে হতে পারে যারা ফুল জি স্লিভ পরছো। আবার ফুল স্লিভ যদি না থাকে, এলবোতে অপরিষ্কার হতে পারে, এলবো মুছে নিতে পারবা, কিন্তু অন্ততপক্ষে রোগ বালাই ছড়াবে কম। এই জন্য হ্যান্ড হাইজিন।
আর লাস্ট কথাটায় আসি, সিজনাল ভ্যাকসিনেশন। এখন সিজন কোন সময়, কোন সময় নভেম্বর। হয়, এটা হলো ব্যাপার। এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে একটু মনে রাখো ভালো করে, এখানে মনে লিখি নাই। বাংলাদেশে মার্চের পর থেকে, মোটামুটি মার্চের পর থেকে এই যে অক্টোবর নভেম্বর, এখন নভেম্বর চলছে না, আর একটু যদি এক মাস বাড়াই বলে ধরো ডিসেম্বর, মানে একেবারে পুরা বছর জুড়ে না আর কি, 9-10 মাস কম বেশি হয় এরকম। হ্যাঁ, এই নভেম্বরে অক্টোবরের দিকে এসে একটু বোধহয় বেশি হয়। এখন এটাকে বাঁচানো, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য যদি আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে বলি, কোন মাসে দিতে বলবো বলো তো? কেউ একজন বলবে কোন মাসে ভ্যাকসিন দিতে বলবো? নভেম্বরে, অক্টোবরে? বলে ফেলো একজন। ভ্যাকসিন সম্পর্কে তো জানো মৌলিক ব্যাপার। অক্টোবর নভেম্বরে ফ্লু বাড়ে, আমরা শরীরে অ্যান্টিবডি তৈরি আগেই রেডি করে রাখবো, মেমোরি সেল আগেই তৈরি করে রাখবো। তাহলে অক্টোবর নভেম্বরের এই এই সময় থেকে এই সময়ে বাঁচার জন্য কি ভ্যাকসিন অক্টোবরেই দিব? না স্যার, তার আগেই দিতে হবে। তার আগেই দিতে হবে। তাহলে আমি যদি বলি যে এপ্রিল থেকে ফ্লু শুরু হয়, এবং এপ্রিলের পরে আস্তে আস্তে 5, 6, 7, 8, 9 মাস, প্রায় বছর খানেক এটার দাপাদাপি থাকে। বছর খানেক মানে 10 মাস থাকে মনে করো। তাহলে আমাদের, আবার যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফ্লু এর সম্ভাবনা কম, এইভাবে যদি বোঝায় আর কি, কথাটা একেবারে কড়া কড়া না, মোটামুটি ব্যালেন্স করলেই দাঁড়ায়। তাহলে ভ্যাকসিনটা এমন সময় দিতে হবে যখন ফ্লু আসে, সেই ফ্লু এর আগেই দিতে হবে। তাহলে আমাদেরকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ওই টাইমেই ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। তাহলে ভ্যাকসিন দিলে তার প্রোটেকশন কতদিন থাকবে? আকবর, মাইকটা অন করো একটু, হুটহাট করে অফ করো কেন? স্যার হচ্ছে পরবর্তী 3-4 মাসের মতো স্যার। আচ্ছা, মানে না, মোটামুটি 1 বছর থাকবে, কারণ আগামী বছরে আবার নতুন একটা ভাইরাস তৈরি হয়ে আসবে। যদি সেম ভাইরাস হলে তো ভালোই থাকতো প্রোটেকশন, কিন্তু বাই নেচার স্রষ্টা এইভাবেই ভাইরাস, এই ইনফ্লুয়েঞ্জা তৈরি করেছেন যে আগামী বছর ওই যে জেনেটিক ড্রিফট, জেনেটিক শিফট, শুরুতে বলেছি, এই মেকানিজমের মাধ্যমে নতুন ধরনের ভাইরাস আবির্ভূত হয়। এটা অবশ্য জেনেটিসিস্টরা ধারণা করে বলতে পারে যে আগামী বছর ভাইরাসের স্ট্রাকচারটা এরকমই হবে, বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারে। ওটা বলতে পারেন বিদায় তারা 1 বছর আগে থেকেই ওই কোম্পানি যারা ভাইরাস ভ্যাকসিন তৈরি করে তাদেরকে বলে রাখেন, তাদের মধ্যে নিশ্চয়ই যোগাযোগ থাকে, তারা ওইভাবে ভ্যাকসিন তৈরি করে ফেলেন আগামী 1 বছরের জন্য। এই কথাগুলো এতই গুরুত্বপূর্ণ, যারা ভ্যাকসিন মার্কেটিং করেন তারা হয়তো বা জেনে হোক না জেনে হোক এত কথা কিন্তু কাউকে বলবেন না। ওনারা বলবেন বা বলেন আর কি, বছরে সবসময় এসে বলেন যে ভ্যাকসিন দেন, ভ্যাকসিন দেন, কিন্তু ভ্যাকসিনের টাইম হচ্ছে ওই সময়। পরে এসে প্রোটেকশন একদম হবে না তা না। একটা ভ্যাকসিনের দাম আমি যতটুকু জানি প্রায় 900-1000 টাকা, বাংলাদেশের প্রোডাকশন যেটা। তো 900-1000 টাকা তো কম না। এখন দিলা তুমি নভেম্বরের শেষে এসে, ডিসেম্বর থেকে বাঁচার জন্য, কথার কথা জানুয়ারি থেকে বাঁচার জন্য, যে সময় ভাইরাসের দাপাদাপি বেশি থাকে না। আবার এই বছরের ভাইরাস শেষ, তার হায়াত শেষ, আগামী মাসের মার্চ এপ্রিল নতুন ভাইরাস আসবে। তাহলে তোমার এই 1000 টাকা খুব কাজে আসবে না তো। বুঝছো আকবর কি বলেছি? জি স্যার। আশা করি তোমার মাধ্যমে সবাই বুঝেছে। সেজন্য হিসাব করে ভ্যাকসিন একেবারে ওই এপ্রিল বা ওই টাইমে, বা একটু যত আগে দেওয়া যায় তত ভালো, 1 বছরের একটা প্রোটেকশন হয়ে যাবে আর কি। এটা শিডিউল আছে, কাউকে কাউকে দুটো দিতে হয় আর কাউকে একটা দিলেই চলে। দুটো দিতে হলে যে কোনো ভ্যাকসিন 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পার্থক্যে দিতে হয়। এটা দেখবা ভ্যাকসিন শিডিউল পড়লে টের পাবা। যাদের একাধিক ডোজ নিতে হয় তারা বলা হয় যে 1 মাস পর আরেকটা নিয়েন, অথবা 3 সপ্তাহ হলেও চলে, এরকম আর কি। পর পর দিলে হয় না। এই হলো ভাইরাসের গল্প বললাম। আর এইটাই বোধহয় তোমাদেরকে আমি আজকে সকালে কেমন জানি দিতে চেষ্টা করেছি, এক ডক্টর থেকেই পাওয়া। উনি বললেন যে এই ফ্লু ভ্যাকসিন এখন নকল। আজকাল সচেতনতা বেড়েছে, সবাই দিতে চাচ্ছে। আর নভেম্বর ডিসেম্বর এসে সবাই হাঁচি কাশি হচ্ছে, সবাই মনে করছে যে এখন তো ভ্যাকসিন দিলেই ভালো। তোমরা আজকে কি শিখলা বলো তো? এই বছরের ভ্যাকসিন এখন দিলে কি বেশি উপকার হবে এই নভেম্বর না স্যার। ডিসেম্বরে? হবে না, হবে না। এই জন্য ভ্যাকসিনের গায়েও এক্সপায়ারি, কি বলে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, 1 বছরের বেশি লেখা থাকে না।
তাই না? কাজে হুঁশিয়ার, সবাইকে খালি ভ্যাকসিন দিতে বলার আগে ভেবে বলতে হবে, এক্সপায়ারি ডেট দেখতে হবে। হ্যাঁ, এই নভেম্বর ডিসেম্বরে আসলে যা ঘটার ঘটেই যাবে। এরপরেও যদি মনে করো প্রেগনেন্ট লেডি দিতে হয়, 1 মাসের নয় প্রোটেকশন আছে, দিয়ে দিলাম, সেটি স্পেশাল কনসিডারেশন। ইন জেনারেল এখন সময় না, আমাদের আসলে দিলে আগে ভাগে দিয়ে দেওয়া দরকার ছিল। বোঝা গেল কি? আমার আলোচনা মোটামুটি শেষ। যে যেখানে আছো ঘুমায় পড়তে পারো, ঘুমানোর আগে একটু প্রশ্ন টশ্ন থাকলে বলে ফেলো, আমাদেরও টাইমও প্রায় শেষ। বলতে পারবে? কোনো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দুইটা ডোজ কারা নিবে? ও, কারা নিবে? আচ্ছা, ইউজুয়ালি ডোজ বেশি দিতে হয় যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যাদের ইমিউনিটি প্রোডাকশনের সুযোগটা কম থাকে। এটা হচ্ছে মূল বিষয়। কেমন? তো এখন আসো, জি স্যার। আমি যদি বলি যে বাচ্চা যারা, কেমন, জি চিলড্রেন স্যার। 6 months to 8 year, 6 months to 8 year, এটি তোমার আইএম দিবে এই যে 4 উইক আফটার 1 ডোজ। ছোট বাচ্চা মানে 8 বছরের নিচে, তাদেরকে যদি দিতে চাও দুইটা দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে আর স্যার। বয়স্ক যারা মানে বলা হয় 8 বছরের বেশি যারা, তাদেরকে প্রতি বছর একটা দিলেই চলে। এখন আসো, ডায়াবেটিস আছে, সিওপিডি আছে, তারা এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে না? তো সেই জি ক্ষেত্রে স্যার। স্পেশাল স্পেশাল কনসিডারেশন করে তুমি হয়তো আরেক মাসে আরেকটা নিতে বলতে পারো। কিন্তু কোনো রোগ নাই, শুধু ভ্যাকসিনই দিচ্ছ, ইয়াং 12-14 বছর বয়স, 20 বছর বয়স, তাদেরকে একটা দিলে হয়, বছরে একটা। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কিছু? আর মনে হয় জানার নাই, তাহলে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।